আসসালামু আলাইকুম। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মাকসুদা আক্তার, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমরা এখন একটি জরুরি মুহূর্তে রয়েছি, কোভিড-19 ক্রাইসিসের জন্য আমাদের ক্লাস এভাবেই নিতে হচ্ছে এবং আমার শিক্ষার্থীদের জন্য আমি বলবো, আমার যেহেতু লাইভ ক্লাসগুলো চলতেছিল, কন্টিনিউ করেছিলাম, বুঝে পড়তে হবে যাতে করে তোমরা পরীক্ষায় প্রবলেম না হয়, তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো প্রথমে হচ্ছে কি চলতি হিসাব। চলতি হিসাব কাদের জন্য বা কোন ধরনের গ্রাহকরা চলতি হিসাব খুললে তাদের জন্য সুবিধা হবে, তারপর এগুলো আমরা জানবো এবং চলতি হিসাব কীরকম এটাও বলছি। তো প্রথমে হচ্ছে চলতি হিসাব। তো চলতি হিসাব হচ্ছে কি এক ধরনের হিসাব, যে হিসাবে ব্যাংকিং কার্য দিবসে, অর্থাৎ ব্যাংক যে দিনগুলোতে খোলা থাকে সেই দিনগুলোতে, ব্যাংক আমরা জানি যে শুক্রবার বা শনিবার বন্ধ থাকে, ওই দিনগুলোতে অবশ্যই না, ওই দিনগুলোতে ব্যাংকিং সেবা পাওয়া যাবে না। তো এই জন্য বলা হচ্ছে ব্যাংকিং কার্য দিবসে গ্রাহক যতবার খুশি তার অ্যাকাউন্টে জমা করতে পারবে এবং যতবার খুশি সে উত্তোলন করতে পারবে। গ্রাহক যতবার খুশি জমা করতে পারবে, অর্থাৎ তার অর্থ তার অ্যাকাউন্টে সে জমা দিতে পারবে এবং তার অর্থ অ্যাকাউন্ট থেকে সে উত্তোলন করতে পারবে যতবার খুশি কার্য দিবসে। তো চলতি, এটা হচ্ছে কি চলতি হিসাবের বৈশিষ্ট্য বা এই ধরনের হয়। তো এবং এর সাথে সাথে চলতি হিসাবে যদি আমি অ্যাকাউন্ট খুলতে যাই ব্যাংকে, তাহলে আমার কোনো ন্যূনতম জমার কোনো বাধ্যবাধকতা নেই যে কত টাকা দিয়ে আমি প্রথমেই ব্যাংকিং এই চলতি হিসাবটা খুলতে পারবো, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যে যার সামর্থ্য অনুযায়ী সে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র সোনালী ব্যাংকে একটু বাধ্যবাধকতা বা একটু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে যায় তাকে একটু অ্যামাউন্ট দিয়ে, সেটা সম্ভবত 5,000 টাকা, এই অ্যামাউন্টটা দিয়ে তাকে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং এই অ্যাকাউন্টের যে গ্রাহক তাকে কোনো রকম সুদ প্রদান করা হয় না এবং সে তাকে সুদ প্রদান করে না এবং সে চাইলে ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নিতে পারবে এবং তাকে কিছু চার্জ দিতে হবে। তবে চলতি হিসাবের মধ্যে দেখো এখানে দুইটা টাইপ রয়েছে। এই হচ্ছে মোটামুটি চলতি হিসাব। চলতি হিসাবের মধ্যে দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে সাধারণ চলতি হিসাব আর একটি হচ্ছে বিশেষ চলতি হিসাব। সাধারণ চলতি হিসাবটা সাধারণ, আমি যেটা বললাম সেটাই হচ্ছে সাধারণ চলতি হিসাব, এখানে বিশেষ কোনো কিছু নেই। তবে বিশেষ চলতি হিসাবের মধ্যে রয়েছে যে বিশেষ চলতি হিসাবটা সাধারণ থেকে একটু ভিন্ন, এটাও চলতি হিসাব, তবে বিশেষ কারণ হচ্ছে যে এখানে যদি সাধারণত এই চলতি হিসাবটা ব্যবসায়ী শ্রেণীর গ্রাহকদের জন্য সাধারণত চলতি হিসাবটা প্রযোজ্য বা তারাই সাধারণত এটা খুলে থাকে। হ্যাঁ, তো বিশেষ চলতি হিসাবটা অনেক সময় দেখা যায় যে একটা গ্রাহকের বড় অ্যামাউন্টের অর্থ তার অ্যাকাউন্টে জমা থাকে একটি বিশেষ দিনের জন্য বা একটি সপ্তাহের জন্য। তো ওই দিন বা সপ্তাহের জন্য তাকে কিছু পরিমাণ ন্যূনতম সুদ প্রদান করা হয় তার এই যে অ্যামাউন্টের বিপরীতে। এই জন্য এটা হচ্ছে কি বিশেষ চলতি হিসাব। তো এটা হলো কি সাধারণ চলতি হিসাব এবং বিশেষ চলতি হিসাব গেল। তারপর হচ্ছে কি সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাবটা হচ্ছে কি যে চলতি হিসাবের মতো না, সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যতবার খুশি জমা করা যায়, কিন্তু সঞ্চয় হিসাবের ক্ষেত্রে টাকা উত্তোলন করতে গেলে কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং এইগুলো মেনটেন করে তারপর টাকা উত্তোলন করা যায়। এটা হচ্ছে সঞ্চয় হিসাব। তো সঞ্চয় হিসাবের মধ্যে রয়েছে গৃহ সঞ্চয় হিসাব, স্কুল সঞ্চয় হিসাব, মহিলা সঞ্চয় হিসাব এবং শ্রমিক সঞ্চয় হিসাব। গৃহ সঞ্চয় হিসাবের মধ্যে এখানে গৃহ সঞ্চয় হিসাবটা হচ্ছে এমন, এখানে আরেকটু বলে নেই যে সঞ্চয় হিসাব খুলতে গেলে ন্যূনতম কোনো জমার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো অ্যামাউন্ট দিয়ে খোলা যায়। তবে সোনালী ব্যাংকে 1,000 টাকা দিয়ে সঞ্চয় হিসাব খুলতে হয়, এটা ন্যূনতম জমা অ্যামাউন্ট আর কি। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে যে গ্রামের কৃষক এবং দুস্থ লোকদের জন্য ন্যূনতম 10 টাকা দিয়ে তারা
সঞ্চয় হিসাব খুলতে পারবে। সঞ্চয় হিসাবটা সাধারণত স্বল্প আয়ের এবং স্থায়ী আয়ের গ্রাহকদের জন্য সঞ্চয় হিসাবটা মূলত উপযুক্ত। আচ্ছা, তারপর আমরা দেখি যে গৃহ সঞ্চয় হিসাব, স্কুল সঞ্চয় হিসাব এবং মহিলা সঞ্চয় হিসাবগুলো, শ্রমিক সঞ্চয় হিসাব এগুলো কেমন। আচ্ছা, প্রথমে হচ্ছে গৃহ সঞ্চয়ী হিসাব। গৃহ সঞ্চয়ী হিসাবটা হচ্ছে এটা ব্যাংক কর্তৃক গৃহে একটি প্রতীকী ব্যাংক সরবরাহ করা হয়। ব্যাংক কর্তৃক, অর্থাৎ ব্যাংক কি করে, গৃহে অর্থাৎ যে মানুষের আবাসস্থলে, গ্রাহকের বাড়িতে একটি প্রতীকী ব্যাংক সরবরাহ করে। সেই প্রতীকী ব্যাংকটা মাটির ব্যাংক হতে পারে, যেই ব্যাংকগুলোতে আমরা পয়সা জমাই, সেই ধরনের ব্যাংক, অথবা কৌটা, এই সমস্ত সরঞ্জাম সরবরাহ করে। এবং এখানে গ্রাহক কী করবে, সে ওই যে আমরা যেভাবে নর্মালি টাকা সেভ করি বা পয়সা সেভ করি ব্যাংকে রেখে, সেভাবেই সে এটাতে সঞ্চয় করবে এবং একটি নির্দিষ্ট সময় পর পর ব্যাংক তার কাছ থেকে সেই সরঞ্জাম বা প্রতীকী ব্যাংক বা কৌটা বা মাটির ব্যাংক, সেটা ব্যাংক তার কাছ থেকে নিয়ে গ্রাহকের যে অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে, সেই অ্যাকাউন্টে সেই টাকাটা জমা করে দিবে। তো এটা হচ্ছে কি গৃহ সঞ্চয়ী ব্যাংক। তারপর হচ্ছে স্কুল সঞ্চয়ী ব্যাংক, সঞ্চয়ী হিসাব, সরি, আগেটা হচ্ছে গৃহ সঞ্চয়ী হিসাব, নেক্সট হচ্ছে স্কুল সঞ্চয়ী হিসাব। স্কুল সঞ্চয়ী হিসাবটা হচ্ছে, এটা সাধারণত স্কুলের স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য এই হিসাবটা খোলা হয়। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের টিফিনের 2-5 টাকা, 2-4-5 টাকা সেভ করে তাদের অ্যাকাউন্টে তারা খুলতে পারে এবং এখানে তারা সেই টাকাটা সেভ করতে পারে, সঞ্চয় করতে পারে। আর ব্যাংক থেকে এখানে দেখা যায় স্কুলে তাদের একটি শাখা খোলা হয়, ব্যাংকের শাখা স্কুলে খোলা হয়, সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের টিফিনের টাকা সেভ করতে পারে সে তাদের অ্যাকাউন্টে। তারপর হচ্ছে কি মহিলা সঞ্চয় হিসাব। এটা সাধারণত মহিলাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য এবং ব্যাংকের সাথে তাদের কানেক্ট করার জন্য, তাদের ব্যাংকের সাথে তাদের সম্পর্ক তৈরি করার জন্য সাধারণত এই অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে মহিলাদের জন্য। এবং মহিলারা এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তাদের সাথে ব্যাংকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। তারপর হচ্ছে কি শ্রমিক সঞ্চয়ী হিসাব। শ্রমিক সঞ্চয় হিসাবটা সাধারণত শিল্পাঞ্চল যেই সব এরিয়া আছে, যেখানে শিল্প কারখানা বেশি, সেই সব এলাকায় সাধারণত এই অ্যাকাউন্টটা থাকে, ব্যাংকে সুবিধাটা থাকে। যার কারণে শ্রমিকদের সাথে ব্যাংকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয় এবং শ্রমিকরা সঞ্চয়ে উদ্বুদ্ধ হয় এবং সেখানে তারা হিসাব খুলে যে কোনো ধরনের অ্যামাউন্ট সেভ করতে পারে। এই হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব। আমি আজকে আর পড়াবো না, এই পর্যন্তই শেষ করব। তোমরা বাসায় চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খুব ভালোভাবে দেখে নেবে। আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যেহেতু শর্ট সিলেবাসে এখন পড়ানো হচ্ছে, সেহেতু যেগুলো ইম্পর্টেন্ট সাধারণত পরীক্ষায় এসে যায় সেগুলোই পড়ানো হচ্ছে। তোমরা এই দুইটা আরও ভালোভাবে দেখবা। এই জন্য আমি আর পরেরগুলো পড়াবো না। নেক্সটের যে দুইটা আছে এই দুইটা পড়িয়ে চ্যাপ্টারটা শেষ করবো। আজকে এই পর্যন্তই রাখছি। এখানে তোমাদের যে দুটো পড়ানো হয়েছে, এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে ইনবক্সে, আমি প্রয়োজনে আবার রিভিউ করব। আশা করি প্রবলেম হবে না, তোমরা বইটা দেখলে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেহেতু এইগুলো আমাদের স্টুডেন্টদের জন্য দরকার এবং যারা অনেকে আছে ক্লাসে মনোযোগ দিতে পারে নাই বা অসুস্থ, তারাও যদি এই স্লাইডগুলো দেখে, আশা করি তাদেরও অনেক প্রবলেম সমাধান হয়ে যাবে। এবং আমার সাথে যদি তারা সাবস্ক্রাইব করে এবং তারা যদি প্রবলেমগুলো জানায়, আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে কোনো কমেন্টস করলে আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাতে পারবো বা জানাতে পারবো ব্যাপারগুলো। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।